মধু নিয়ে বোধহয় সপ্তম কিংবা অষ্টম ভাগ হবে, এটি আমার শেষ পর্ব। এ ব্যাপারে মধু আমি রামকৃষ্ণ সারদাশ্রম শাশ্বত ভারসংঘ কাষ্ঠসাংরা দক্ষিণ পাড়া থেকে পরিবারক স্বামী সত্যস্বরূপানন্দ বলছি। বিষয় মধু নিয়ে 5-6টা ভাগ হয়ে গেছে, 7টা 8টা 9টা চলছে। এই ভিডিওতে বলছি মধু পদ্ধতি, মধু ব্যবহার পদ্ধতির আগেও বলেছি, তবু বলি নবজাতকের মুখে মধু দেওয়ার প্রথা আবাহনকাল থেকে চলে আসছে। আগেও বলেছি, পুনরায় বলছি। তাই কোনো ছেলে কটু বাক্য ব্যবহার করলে লোকে বলে, কিরে তোর মা ঠাকুরমা জন্মের সময় কি মুখে একটু মধু দিতে পারেনি? মধু দেয়নি বাছা। বর্তমান অ্যালোপ্যাথিক মতে জন্মের সময় বাচ্চার মুখে মধু দেওয়া বারণ করেছেন। এটা অবৈজ্ঞানিক, ঠিক নয়। তবুও বলি, ডাক্তারদের কথা মাথায় রেখে আজকাল মধু বাজারে পাওয়া যাচ্ছে না খাঁটি, বাজার থেকে ওই মধু না দেওয়াই ভালো। এখানে ডাক্তারের কথা প্রয়োজন। ডাক্তারবাবুরা, চিকিৎসকরা হসপিটালে নার্সিংহোমে মধু দেয়নি, কিন্তু খাঁটি কোথায় পাবো? অথচ বিজ্ঞানীরা এটা প্রমাণ করে দেখিয়েছেন যে একটি শিশুকে তার জন্মলগ্ন থেকে 5 বছর বয়স পর্যন্ত যদি অন্য কোনো মিষ্ট দ্রব্য না দিয়ে কেবল মধু খাওয়ানো হয়, সেই শিশু পরবর্তীকালে সম্পূর্ণ সুস্থ জীবন আজীবন থাকবে। এটা গ্যারেন্টি দিচ্ছি পরিবারক সত্যস্বরূপানন্দ। পরীক্ষা করে দেখা গেছে। তাই শিশুকে তার জন্মের দিন থেকে সারা জীবন ধরে যদি আমরা মধু খাই, যতদিন আজীবন বেঁচে থাকবে মানুষ, সেই মধু খাওয়াতে পারি, তাহলে আলোচনা করব। হাসপাতালে বা নার্সিংহোমে শিশুর জন্মের কারণে যদি তাকে মধু দেওয়া সম্ভব না হয়, তাহলে শিশুটি যে দিন বাড়ি আসবে, সেই দিন থেকে 1 ফোঁটা মধু আঙুলের মাথায় ঘষে নিয়ে শিশুটির ঠোঁট একটু ফাঁক করে মুখে বুলিয়ে দিতে হয়। মধুর ফোঁটা যেন মুখে সরাসরি না যায়। মধু তো পেটে যদি চলে যায় খারাপ। একটা আঙুল দিয়ে বা কাপড় দিয়ে 1 ফোঁটা মধু ঠোঁটেতে লাগিয়ে দিতে হবে, ডাইরেক্ট না দিয়ে। মধুর ফোঁটা যেন মুখে সরাসরি না পড়ে। বিষম ভয়ের কারণ এটা ব্যাপার। এই মধুতে অগ্নিপথ থাকে, ঠোঁট জ্বলে যেতে অনেক কিছু করতে পারে। ওই জন্য মধু তাকে খাইয়ে দেওয়া নয়। খাঁটি যদি মধুর হয়, আঙুলের মাথায় ঘষে, সামান্য ঘষে শিশুর ঠোঁটে একটু ফাঁক করে মুখে বুলিয়ে দিতে হবে। সে শিশুর যেন পেটে না চলে যায়। মধুর ফোঁটা যেন মুখে সরাসরি না যায়। বিষম লাগলে ভয়ের ব্যাপার। মাসখানেক বয়স হলেই একটি পরিষ্কার পাতলার কাপড় বা ন্যাংরা সামান্য মধু দিয়ে আঙুলের ন্যাংরা জড়িয়ে সারা মুখের মধ্যে আস্তে আস্তে মাখাতে হবে। এর ফলে একদিকে জিভ যেমন পরিষ্কার হবে, আর অন্যদিকে মধুও পেটে যাবে। 3 মাস বয়স হলে প্রতিবার 10 ফোঁটা মধু গরমের দিনে আর শীতের দিনে গরম জলে মিশিয়ে ব্যবহার করা যাবে। শিশুর মুখে ভাতেরও পর প্রতিদিন শিশুর মুখে ভাত যখন হয়, অন্নপ্রাশন হয়ে যায়, তারপর থেকে 1 চামচ করে মধু আঙুলে করে সকালে বিকালে খাওয়ানো যাবে। 5 বছর বয়স হলে সকালে 1 চামচ আর বিকালে 1 চামচ মধু একটি প্লেটে ঢেলে বেশি সময় ধরে চেটে চেটে খাওয়ানোর অভ্যাস করাতে হবে। আবার 12 বছর বয়স হলে সকালে ও বিকালে আজীবন টেবিল চামচ মধু অনুরূপভাবে চেটে খেলে নীরোগ স্বাস্থ্যের অধিকারী হওয়া যায়। মধু ব্যবহারের সময় খাঁটি মধুই কেবল বিবেচ্য।
বাজারের কোনো মধু ভেজাল মধু, যতই খাঁটি মধু থাকো, মধুর শিশিতে মৌচাক হচ্ছে, টস টস করে মৌচাক থেকে মধু পড়ছে, খাঁটি মধু নয়। স্বাদ ও গন্ধ বিচার করার কোনো প্রয়োজন নেই। আমি মধু নিয়ে বলছি, খাঁটি মধু চিনবেন কি করে? বরং যারা রক্ত অল্পতায় ভুগছে, অ্যানিমিয়া রোগে ভুগছে, তাদের পক্ষে কালো রঙের মধু বেশি উপকারী। প্রবাদে আছে, ড্রাগ হানি ফর পিউল অ্যান্ড ফেস ফ্লেভর। বিজ্ঞানীরা একটি শিশুর জন্য দিনে 25 গ্রাম থেকে সর্বোচ্চ 40 গ্রাম ও বয়স্কদের জন্য 150 গ্রাম মধু ব্যবহার পরামর্শ দিচ্ছি। আমি মধু বিশেষজ্ঞ, আয়ুর্বেদ আচার্য, যোগাচার্য, পরিবেশবিদ, সব রকমই সর্বঘটের কাঁঠালি কলা, হ্যাঁ, সমস্ত কিছু আমি জেনে রেখে দিয়েছি। ঐতিহাসিকবিদ, দার্শনিক, ফিলোসফার বলতে পারেন। হ্যাঁ, কবিরাজ মহাশয়ের বেশি মধু খেতে বারণ করেন। তাদের মতে হচ্ছে রোজ 10 ফোঁটা থেকে মধু ব্যবহার করা বাধা নেই। এই পরিমাণ মধু ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে প্রযোজ্য। মধুর শরবত কী করে বানাবেন? সকালে খালি পেটে ঈষৎ গরম জলে 1 টেবিল চামচ বা 2 চা চামচে 2 চামচ মধু নিয়মিত ব্যবহার করলে যাদের অম্ল হয়, অ্যাসিড হয়, তারা উপশম পাবে। গরমের সময় রোদে বেরোবার আগে পরে অথবা সারাদিনের কাজের শেষে বাড়ি ফিরে ঠান্ডা জলে 2 টেবিল চামচ মধু, লেবুর রস সহযোগে খেলে অতি বিলম্বে দেহের ক্লান্তি ও অবসাদ দূর হয়ে যাবে। সকালে জলযোগ বা টিফিন ও বিকালে খাওয়ার মাঝখানে 1 টেবিল চামচ মধু চেটে চেটে খেতে হবে। মধুর এনজাইম খাদ্য বস্তুকে হজম করতে সাহায্য করে। দুধের সঙ্গে মিষ্ট দ্রব্য খাওয়ার অভ্যাস প্রায় সব সম্প্রদায়ের মধ্যে বিদ্যমান। সেক্ষেত্রে যে কোনো মিষ্টান্নের পরিবর্তে দুধের সংস্পর্শে মধুর সংযোগ যেন মণিকাঞ্চন, সোনায় সোহাগা। বহুমূত্র রোগে মধু ব্যবহার করা যাবে কেমনভাবে? বহু ভিটামিন মধু বহুমূত্র রোগ ক্ষেত্রে রোগের চিকিৎসা সাফল্য জানা যায় এবং সুস্বাদু পদার্থ হিসাবে বহুমূত্র রোগীর পক্ষে পুষ্টিকর সংযুক্তি হিসাবে, কারণ এটা খেলে বহুমূত্র রোগীর বেলায় নিষিদ্ধ অন্য কোনো মিষ্টি জিনিস খাওয়ার ইচ্ছা থাকে না। অ্যাসিটেনোমিয়া প্রতিরোধের জন্য বহুমূত্র রোগ, ডায়াবেটিস রোগীর পথ্যের পরিপন্থী চিনি ব্যবহারের ব্যবস্থাপত্র যেখানে দিতে হয়, সেখানে অ্যাসিটোমিনিয়া প্রতিরোধে সহজেই মধু দেওয়া যেতে পারে। গ্লুকোজের নিঃসরণ বাড়ায় না, জ্বর কমিয়ে দেয় এমন চিনি হিসাবে। হ্যাঁ, এবারে আমি বলি, এরপরে একটা ভিডিও করব মৌমাছি পালন কিভাবে করবে। এটা আমি মধু সম্বন্ধে উপকারিতা বললাম। খাঁটি মধু চিনবেন কি করে? বাজারে দেখবেন, হাটে বাজারে কিংবা ফেরিওয়ালার মতো পিঠে বড় একটা মধুর পাত্র বালতি নিয়ে গেছে। বালতি নিয়ে গিয়ে কী করে, তাতে একটা মৌচাক জোগাড় করেছে। মৌচাকটা ফেলে রাখে, মৌমাছি মারার জন্য কোথাও চাক পাক করে সেইটা খুন্তি খান্তা ফান্তা সব নিয়ে নিয়ে খুন্তির মতো নিয়ে হাতে নেয়, কাঁধেতে বালতি থাকে আর মৌচাক থাকে খাঁটি চিনির রস। এখন তো কেমিক্যাল উঠেছে রস, তাকে গন্ধ আনার জন্য সে মধু কিনবেন না। আপনি ঘরের মধ্যে চিনি দিয়ে ওই নকল মধু করতে পারেন। চিনির রস ফোটাবেন, গুড় নয়, গুড় দিলে কিন্তু আলাদা হয়ে যাবে। চিনির রসকে ফুটিয়ে ফুটিয়ে লাল করতে হয়। আচ্ছা, এবারে দেখুন মধু চিনবেন 5-6টা উপায় করে দিচ্ছি। খাঁটি মধু পুরু কাগজে ভেজাবেন, যতটুকু কাগজ আগুনে ধরতে পারবেন। খাঁটি মধু কোনো দিন আগুনে পুড়বে না। পরীক্ষা করে দেখবেন। ছোটোবেলাটা ম্যাজিক শিখেছিলাম,
ম্যাজিকের বই কিনতাম, তো ম্যাজিকও জানি, একজন ম্যাজিশিয়ানও বলতে পারে। শুধু কৃষি সরকারি ম্যাজিক দেখাবে, আমি দেখাতে পারবো না, আপনারা দেখাতে পারবেন। অনেক ম্যাজিক শেখা যায়। শেষ পর্যন্ত খাঁটি মধু পরে বলবো।